সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। আজ ছুটির দিন হওয়ায় আহি ভেবেছিল বেলা 10টা অবধি ঘুমিয়ে তবে উঠবে, কিন্তু সেটা আর হলো কই। সকাল সকাল মোবাইলটা কানের কাছে খ্যাক খ্যাক করে উঠেছে। সে অ্যালার্মটা বন্ধ করে ফের শুয়ে পড়ল। একবার সাধের ঘুম নষ্ট হলে সেটা কি আর ঠিক হয়? তবু সে চেষ্টা চালিয়ে গেল। দীর্ঘ আধা ঘন্টা চোখ বন্ধ করে পড়ে থেকেও ঘুম আসলো না। অগত্যা লাশের মতো পড়ে না থেকে উঠে গেল। তাছাড়া যতই ছুটির দিন হোক আর এমনি দিন হোক, ঘুম থেকে উঠতে একটু বেলা হলেই মারুফা বেগম খ্যাক খ্যাক করেন। তাই উঠে পড়াই ভালো। ফ্রেশ হয়ে নিচে নামলো সে। মা চাচিরা রান্নার তোড়জোড় করছে। আহি গিয়ে কুচিয়ে রাখা গাজর তুলে খেতে খেতে বলল, গাজর খেতে তেমন ভালো লাগে না, তাই না ছোট মা? হ্যাঁ মা, তবুও ছাগলের মতো চিবোতে বেশ ভালো লাগে। বলেই হেসে দিলেন লতা বেগম। আহি বলল, যতই খোঁচা মারুন কাজ হবে না, আমি তো খাবই। তারপর একটু ভাবুক হয়ে বলল, কিছু কিছু জিনিস আছে যেগুলো মুখে ভালো লাগে না, তবুও খেতে ইচ্ছে করে, তাই না বড় মা? পারভিন বেগম হ্যাঁ সূচক মাথা নেড়েই বলেন। হ্যাঁ মা গো, তা তোর কি ভালো লাগে শুনি? আহি বিড়বিড় করে বলল। আপনার ছেলেকে? তবে তিনি যাই স্পষ্ট শুনতে পেলেন, কিন্তু আহিকে বুঝতে দিলেন না। মুখ চেপে শুধু হাসলেন। মারুফা বেগম বিড়বিড় করে বললেন। শয়তানের বাচ্চা। আহি একটু গম্ভীর হয়ে বলল। তোমার বাচ্চা। তারপর আবারও মারুফা বেগমকে কিছু বলতে না দিয়ে বলল, আপনারা জানেন, আমার ইচ্ছে ছিল একটু প্রেম ভালোবাসা করে বিয়ে করার, কিন্তু বাড়ির সবাই সেটা জানবে, শুধু আব্বু, বড় আব্বু আর ছোট আব্বু বাদে। লতা বেগম খুঁচিয়ে জানতে চাইলেন। তা এখনো প্রেম ভালোবাসা হয়েছে মা, নাকি শুধু ধমকাধমকি চলে? শেষ কথাটা বিড়বিড় করে বললেন তিনি। আহি বলল, এখনো প্রেম করছি না, কিন্তু একজনকে ভালোবাসি। তিন যায় একসাথে লম্বা করে বললেন ও বলে। আহি বিরক্ত হলো। কোথায় নাম জানতে চাইবে সেটা না করে ও ও গান শুরু করেছে। সে বলল, কি ও ও করছেন আপনারা? হ্যাঁ, নাম জানতে চাইবেন না, সেটা আর কেউ না, আমাদের না আদার দেন। বাকিটা বলতে দিলেন না মারুফা বেগম। খুন্তি নিয়ে তেড়ে আসলেন। আহি হাসতে হাসতে এক দৌড় লাগালো। সে কি পাগল? তুর্য ভাইয়ের নাম বলে দিত। একটু দুষ্টুমি করতে মন চাইছিল, তাই এসব করলো। সে জীবনেও এসব ঝামেলায় জড়াবে না। বাড়িতে জানানোর দায়িত্ব না হয় তুর্য ভাই নিলেন। তিনি এগুলো করে বেড়াক, বোমা ফাটাক। আর তার অত মার খাওয়ার শখ নেই বাবা। সে পালে আরও নিজের গা বাঁচাবে, কিন্তু একেবারে শিকার না গেলেও নয়। পরে আবার তুর্যভাই পিঠে ভাদুরে তাল ফেলবেন না হয়। আহি যেতেই মারুফা বেগম চিন্তিত হয়ে বললেন, আহি কি বলতো, আমাদের না নাদার দেন তুর্য ভাই, তুর্যকে আমাদেরও ভাই বানিয়ে দিত। না উজুবিল্লাহ। পারভিন বেগম হাসলেন। মারুফা বেগম ফের বললেন, শান্ত প্রান্ত নির্বাচনের সময় যেমন স্লোগান দিত, তোমার ভাই আমার ভাই আসিফ ভাই, আসিফ ভাই, আসিফ ভাইয়ের মার্কা মার্কা। বলে দিন যায় অট্ট হাসিতে ফেটে পড়লেন। পারভিন বেগম বললেন, মা মেয়ে দুটোই এক, তুইও বয়সকালে আহির মতোই ছিলি, তাই না রে? মারুফা বেগম হাসতে হাসতে দুই পাশে মাথা নাড়লেন। তারপর গম্ভীর হয়ে বললেন, এই মেয়ের বুদ্ধি হবে কবে? সারা জীবন এমন আদ্দামরাই থেকে যাবে। লতা বেগম বললেন, বুদ্ধি দেখানোর জায়গা এখনো আসলো কবে মেজু বাবু? ঠিক সময় বুদ্ধি আপনা আপনি চলে আসবে। একটু বেশি দুষ্টু, তাই এমন করে। তোমার রুটি পুড়ে গেল, শিগগির দেখো। মারুফা বেগম রুটি উল্টে দিলেন। পারভিন বেগম বললেন, লতা ঠিক বলেছিস। তারপরে একটু কটমট গম্ভীরতা দেখলে তিনি বললেন, আর মেজো, তোকে বলে রাখি, এখন থেকে আমার একমাত্র পুত্রবধূকে এত গালমন্দ করবি না, আমি কিন্তু সহ্য করব না। তোমার আদ্দামরা পুত্রবধূকে একটু আদব কায়দায় শিখিও বুবু। প্রতিটা ছেলেই আউটডোর খেলাধুলা প্রিয় হয়, কারো কম কারো বা বেশি। আমাদের দেশে সাধারণত ক্রিকেট এবং ফুটবল খেলার জনপ্রিয়তা সব থেকে বেশি, আর ছেলে পেলে ওই সব খেলায় বেশি খেলে। তবে দুর্য তাদের থেকে ভিন্ন। তার ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে, আর অনেক এক্সপার্টও। আর শীতকাল হলো এই খেলার উপযুক্ত সময়। যে শুধু র্যাকেট হাতে ধরা শিখেছে সেও খেলতে নামে। আর পুরো শীতকাল ধরে প্রতিদিন সকালে চৌধুরী বাড়ির ছাদে এক খেলা চলবে, এখনও চলছে।
তুর্য এক পাশে আর অন্য পাশে শান্ত আর প্রান্ত। তবু তারা দুইজনে মিলে তুর্যের সাথে পেরে উঠছে না। কারো গায়ে গরম পোশাক নেই, খানিক আগে যদিও ছিল, গরম লাগায় খুলে রেখেছে। টি শার্ট ট্রাউজার পরেই 3 ভাই খেলছে। মায়েদের সাথে দুষ্টুমি করে আহিও ছাদে আসলো। শীতের সকালের রোদ খুব মিষ্টি লাগে, কিন্তু ওদের ব্যাডমিন্টন খেলতে দেখে আহি উৎফুল্লতার সাথে বলল, আমিও খেলবো। তুই পারিস না আহিবু? বসে বসে খেলা দেখ। এরা কখনো তোকে খেলায় নেয় না, পরে শখ মেটাতে তাকে তাহির সাথে খেলতে হয়। তাহিও পারে না, সেও পারে না। দুজনে মিলে এলোপাথারি খেলা খেলে। যখন মাজা পিঠ ধরে যায় তখন খেলা বন্ধ করে। আহি বুঝলো এদের বলে লাভ হবে না। সে তুর্যকে বলল, একটু নিন না তুর্য ভাই। তুর্য বাম হাতে কক ক্যাচ করে আহিকে অপর পাশে ইশারা করে বলল, যা। শান্ত প্রান্ত আর কথা বলল না। বড় ভাইয়ের ওপরে আর কি বলবে। আহির সাথে তাদের খেলতে বলেনি, এটাই যথেষ্ট। আত্মাটা শান্তি পেয়েছে। কর্ক এবার উত্তর মেরুতে দেয় তো আরেকবার দক্ষিণ মেরুতে। খাটতে খাটতে জীবন শেষ। প্রান্ত ভদ্রভাবে নিজের র্যাকেটটা আহির হাতে দিল। আহি তো মহা খুশি, মেঘনা চাইতেই জল। তুর্য ভাইয়ের সাথে খেলতে পারছে। হা হা, খেলোয়াড় তুর্য ভাই কি ড্যাশিং! চোখ সরছে না তার। তুর্যকে ভালো করে পরখ করলো সে। ঢোলা ঢালা টি শার্টটার বুক ও পিঠের দিকে ঘেমে ভিজে আছে। সামনের বড় বড় চুলগুলো ভিজে কপালের সাথে লেগে আছে। একটু খেললেই মানুষ এত ঘামে? তাছাড়া ঘামলেও মানুষকে এত সুন্দর লাগে? একটু হাসছেও না। কি লোক! এত সুন্দর কেন তুর্য ভাই? আহির কান্না করতে মন চাইছে। ছেলে মানুষের এত সুন্দর হতে আছে নাকি? মেয়েদের নজর লাগে যদি? অন্য মেয়েদের কথা কি বলবে, তারই তো নজর লেগে যাচ্ছে। বিয়ের পর প্রতিদিন একটা করে শুকনো মরিচ পোড়া দিয়ে নজর কাটাতে হবে। শান্তপ্রান্ত ভ্রুকুচকে শুধু খেলা দেখে যাচ্ছে। তাদের সাথে তুর্য ভাইয়া কেমন খেলেছে, প্রতিটা বাড়িতে বাড়িতে চাপ। আর আহিয়াপুর সাথে কেমন খেলছে, উত্তর মেরু আর দক্ষিণ মেরুর বলগুলো এনে এনে একদম র্যাকেটের ওপরে দিচ্ছে। আর শুধু জায়গায় দাঁড়িয়ে একটু হাত নাড়ালেই তার যথেষ্ট। তুর্য ভাইয়া তাদের সাথে পার্শালিটি করছেন। তারা একসাথে অভিযোগের সুরে বলল, ভাই আপনি আহিপুর সাথে কি সুন্দর করে খেলছেন, তাহলে আমাদের সাথে কেন এমন খেললেন? আহি করকে বাড়ি মেরে একটা হাসি দিয়ে বলল, জলে জলে। তুর্য বলল, ও তো পারে না, তোরা তো পারিস। পারে না তাহলে শিখিয়ে দিন ভাইয়া, তবুও ওর সাথে এত সুন্দর খেলবেন না? আহি বেসুরো গলায় গান ধরল, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আচ্ছা তুই শেখা। বলে শান্তর কাছে র্যাকেট দিয়ে ছাদের রেলিং ঘেঁষে দূরে সরে দাঁড়ালো তুর্য। কপালে ফোঁটা ফোঁটা হয়ে জমে থাকা ঘামগুলো বৃদ্ধা আঙুলের সাহায্যে ফেললো। কপালের জায়গাপ্রাপ্ত চুলগুলো ব্যাক ব্রাশ করলো। দূর থেকেই ওদের পর্যবেক্ষণ করছে সে। আহি ঠিকমতো খেলতে পারছে না দেখে সে ফের এগিয়ে গেল। পিছন থেকে আহির র্যাকেট ধরে রাখা হাতের উপর নিজের হাত দিয়ে র্যাকেট ধরল। তারপর বিপরীত পাশ থেকে আসা করকে বাড়ি মেরে বলল, এভাবে খেলতে হয়, ইডিয়েট। তুর্য এক হাত পকেটে গুজে রেখেছে আর এক হাত দিয়ে খেলছে। আহি পুরো তুর্যের বুকের সাথে ছিটিয়ে আছে। আবারও তুর্য ভাই এভাবে কাছে এসেছেন। সে শুধু অসাড় হয়ে দাঁড়িয়ে আছে। তুর্য ডানে নিলে ডানে যাচ্ছে, বামে নিলে বামে যাচ্ছে। নিচ থেকে একটুও নড়ছে না। মুখে বিরক্তির ভাব স্পষ্ট হলো তুর্যের। এভাবে টেনে টেনে কত নেওয়া যায়? স্টপিকটা এগোতেও জানে না। সে পকেটে গুজে রাখা হাত বের করলো। সেটা আহির গায়ে জড়ানো শালের নিচ দিয়ে ওর পেটের মাঝ বরাবর রাখলো। সাথে সাথে আহি ধরফড়িয়ে উঠে চোখ খিচে বন্ধ করে নিয়েছে। নিঃশ্বাস পুরো আটকে রেখেছে। তুর্য আগে পিছে না ভেবেই হাত রেখেছিল, কিন্তু শ্বাসের তালে আহির পেটের ওঠা নামা বন্ধ হয়ে গিয়েছে। অনুভব করতে পেরে নিজের অবস্থান বুঝল সে, তবে হাত সরালো না, আর শক্ত করে চেপে ধরল। সাথে সাথে আহি মৃদু আর্তনাদ করে বলল, তুর্য ভাই। বাঁকা হাসলো তুর্য। বল। এমনভাবে বলল যেন কিছু জানে না সে। আহি আমতামতা করে বলল, ছেড়ে দিন। শুনেও না শোনার ভাব ধরল তুর্য। উচ্চ কণ্ঠে বলল, জোরে বল, শুনতে পাই না। প্রান্ত ভাবলে হয়তো তাদের বলেছে। সে বলল, আমরা কিছু বলিনি তো। আহি ফের বলল, ছেড়ে দিন। ফার্স্ট নিঃশ্বাস ছাড়, দেন দেখছি। নিঃশ্বাস না ছাড়লে তো সে এমনিই মরে যাবে। নিঃশ্বাস তো নিচ্ছিলই। এখন বড় বড় করে একটা নিঃশ্বাস ছাড়লো আহি, কিন্তু তুর্যের কোনো হেলদোল নেই। সে খেলেই যাচ্ছে, ঠোঁটের কোণে বাঁকা হাসি। শুধু মুখেই ফটর ফটর করতে জানে।
একটু কাছে আসলেই হাওয়া ফুরুত। আহি মিনমিন করে পুনরায় ডাকল। তুর্য ভাই, আমি খেলা শিখবো না। ওয়াই? এমনি। বলে আহিকে ছেড়ে দিল তুর্য। রেলিংয়ের ওপর রাখা জ্যাকেটটা কাঁধে বাঁধিয়ে নিচে চলে গেল। আহি ঠায় দাঁড়িয়ে আছে। তুর্য ভাই মাংস ভাতের কাহিনী কিভাবে জানলেন? সে তো কাল মনে মনে বলেছিল, উনি কিভাবে শুনলেন? আহি একটু ভাবল, আগে কি কখনো বলেছে এই কথা? কই, তার তো মনে পড়ছে না। তারপর হুট করে মাথায় আসলো কয়েকদিন আগের কথা। কয়েকদিন আগে সে তুর্যের ঘর গোছাতে গিয়েছিল, তখন একটা শর্ট পেয়ে 2 হাতে সামনে তুলে বলেছিল, প্রিয় ভর্তা ভাতওয়ালা তুর্য ভাই, ভাবনা দেখিয়ে একটু মাংস ভাতও তো খাওয়াতে পারেন। খাওয়াবেন কিভাবে? আপনি তো আমার স্পেশাল মাংস ভাত চেনেনই না। বলেই তুর্যের শার্টের এলোপাথারি কয়েকটা চুমু খেয়ে বলেছিল, একে বলে মাংস ভাত, স্পেশাল মাংস ভাত। তারপর ঘাড় ঘুরিয়ে তুর্যকে দেখতে পায়। সে রুমে ঢুকেছে। আহি তো ভেবেছিল তুর্য ভাই কিছু শুনতে পাননি, শুনলে তো ধমক দিতেন। তাহলে সেদিন তিনি সবটা শুনে ফেলেছিলেন আর সেটা মনেও রেখে দিয়েছেন। ভারী এক মুসিবতে পড়েছেন চৌধুরী বাড়ির ঘিন্নিরা। বাড়ির 3 কর্তার 1 কর্তাও বাড়িতে নেই। কল করেও কাউকে পাচ্ছেন না। শত চেষ্টা করে একজনকে পেয়েছে, কিন্তু তিনি তো নেতা মানুষ, যখন তখন যেখানে সেখানে হাতা দিতে পারেন না। বাকি রইল তুর্য। সেও এখনও ফেরেনি, যদিও ফেরার সময় হয়ে এসেছে, কিন্তু সেই ছেলে কি যেতে রাজি হবে? এদিকে শবনম মেয়েটা প্রায় চলেই এসেছে। শবনম আসার কথা শুনে আহি যতটা খুশি হয়েছিল, এখন তার ততটা চিন্তা হচ্ছে। মেয়েটাকে এখন কে আনতে যাবে? সেও তো ভালো করে চেনে না, আর চিনলেও তো বাড়ির কেউ একা যেতেও দিত না। মা চাচিদের সাথে সেও চিন্তায় সামিল হলো। এর মধ্যে তুর্যকে আসতে দেখে সে চঞ্চলা কণ্ঠে বলল, বড় মা, তুর্য ভাই এসেছে, ওনাকে বলুন। তুর্যকে দেখে পারভীন বেগম একটু নিশ্চিন্ত হলেন। আহির কথা মতো তুর্যের উদ্দেশ্যে বললেন, তুর্য, কোনো কাজ আছে তোর আব্বা? শবনম মেয়েটা আসছে, একটু এগিয়ে আনতে পারবি? তুর্য পা থামিয়ে একটু ভেবে শবনমকে সেটা চেনার চেষ্টা করলো। তারপর বলল, কখন আসছে? পারভিন বেগম ভেবেছিলেন তুর্য হয়তো রাজি হবে না, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত করে তুর্য রাজি হলো। মাথা থেকে বিরাট এক চিন্তা নামলো সকলের। তিনি বললেন, এই তো এক্ষুনি। তারপর শবনম কোথায় দাঁড়িয়ে আছে সেই জায়গার ডিটেলস বললেন। আহির মোবাইল হতে শবনমের নাম্বার নিয়ে তুর্যকে দিল, যাতে যোগাযোগ করতে পারে। সব কিছু নিয়ে তুর্য যেতে গিয়েও ফের উল্টো পথে ঘুরল। মূল ফটকের কাছে থেকে আবারও ফিরে এসে বলল, কফি খাওয়ার টাইমটুকু পাওয়া যাবে? কফি খাওয়া তো শুধু বাহানা। আহি সাধারণত বাড়িতে এইভাবে পরিপাটি হয়ে ঘোরে না। প্রেয়সীকে একটু মন ভরে দেখাই তার মেইন উদ্দেশ্য। পারভিন বেগম বললেন, হ্যাঁ হ্যাঁ, কফি খেয়ে যা। বলে আহিকে দিয়ে কফি পাঠালেন তিনি। তুর্য কফি হাতে নিয়ে ছোট করে বলল, আপনি কোথায় যাবেন ম্যাম? তুর্যের এমন সম্বোধনে আহির বুকের ভেতর ধক করে উঠল। কানকে বিশ্বাস করতে পারছে না সে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বলেন? তুর্য কফির মগে একটা চুমুক দিয়ে ভাবলেশীন কণ্ঠে বলল, বললাম কোথায় যাবি। না না, আপনি অন্যভাবে বলেছেন। কি বলেছে? চোখ ছোট ছোট করে ভ্রু কুচকে আহির পানে চেয়ে বলল তুর্য। আরেকবার বলুন তো। বুঝেও না বুঝে ঢং করাটা কি খুব বেশি জরুরি? একটা কথা বলেও সেটা আবার লুকিয়ে যাওয়াটাও জরুরি নয়। তুর্য আর কোনো কথা বলল না। ঠোঁটের কোণে হাসি এঁটে কফিটা শেষ করলো। তারপর বেরিয়ে গেল। সে যাওয়ার পর আহি তুর্য যেই জায়গায় বসেছিল ঠিক সেই জায়গায় ধপ করে বসে পড়ল। সামান্য আপনি ডাকে বুকের ভিতর এইভাবে উথাল পাথাল ঢেউ বয়ে যাচ্ছে। আর তুর্য ভাই যদি তুমি করে ডাকেন তখন কি করবে সে? শবনম চৌধুরী বাড়িতে এসেছে 3 দিন হয়ে গেছে। মেয়েটা খুব মিশুকে। এই 3 দিনেই মনে হচ্ছে সে এই বাড়িতে যুগ যুগ ধরে রয়েছে। আহির মতোই ছোট থেকে চৌধুরী বাড়িতে বড় হয়েছে। বাড়ির প্রতিটা সদস্যের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে। বিশেষ করে তাহি, আহি আর শান্তপ্রান্তের সাথে একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পড়ালেখা শেষে প্রতিদিন একবার করে লং আড্ডা দেবে। পেট পাতলা আহি নিজের পেটে থাকা মোটামুটি সকল কথাই তাকে বলে ফেলেছে। তবে সেটা নিয়ে তার কোনো অনুশোচনা নেই। শবনম খুব ভালো মেয়ে। সব কথা বললেও একটা কথা বলেনি, সেটা হলো তুর্য আর তার কথা। না বলারও একটা কারণ আছে অবশ্য। 2 দিন আগে সে অনেক গল্প করছিল শবনমের কাছে। তখন তুর্য তাকে ডেকে বলেছিল, তুই যেটার জন্য ওয়েট করছিস আমিও করছি, বাট তোর থেকে 1000 গুণ বেশি আকুল হয়ে। কি মেন করেছে আই থিঙ্ক বুঝেছিস তুই।
যদি চাস সেই দিনটা খুব শীঘ্রই আসুক, তাহলে নিজের মধ্যে পার্সোনালিটি বলে কিছু রাখ, কথা লুকানো শেখ। আহি বুঝেছিল তুর্যের কথার মানে, তবে মাথায় কাজ করতে একটু সময় লেগেছিল, কিন্তু করতে পেরেছে এটাই অনেক। সেই থেকে কথাটা মনে করলেই তার মনে প্রজাপতি ওড়ে। তুর্য ভাইও তাকে নিজে করে পাওয়ার জন্য প্রহর গুনছে, ভাবলেই অসম্ভব রকমের ভালো লাগা কাজ করে। তবে তিনি বলেছিলেন তার থেকে বেশি আকুল হয়ে অপেক্ষা করছেন তিনি। এটা কি সত্যি? কতটা আকুল হয়ে আছেন তুর্য ভাই? সেদিন তুর্য ওই কথা না বললে এতদিনে এই কথাটাও শবনমকে নিশ্চিত বলে দিত সে। কয়েকবার বলতেও নিয়েছিল, কিন্তু আবারও নিজেকে আটকে নিয়েছে। জরুরি কোনো দরকারে আহিকে ডেকেছে মেহেদি। আহি প্রথমে না যাওয়ার জন্য একটু মোচড়ামুচড়ি করলেও পরে রাজি হয়েছে। এভাবে বারবার বললে মুখের ওপর কতবার না করা যায়, একটু লজ্জাও তো করে। তবে কেন জানি তার মনে হলো মেহেদি তারিনের বিষয়ে কিছু বলবে। হয়তো মেহেদি ভাইয়া তারিনের প্রতি নিজের দুর্বলতা বুঝতে পেরেছেন। এই ভেবে শেষ পর্যায়ে রাজিই হয়েছে আহি। তার সুবিধা মতো তারা চৌধুরী বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্টে দেখা করতে এসেছে। এইদিকে মেহেদি আহিকে কেন ডেকেছে তার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাচ্ছে না। এসে ধরে এটা ওটা নানান কথা বলছে। আহি যে বিষয় ভেবে এসেছিল মেহেদি তেমন বিষয় কোনো কথাই বলছে না দেখে বেশ অনেকক্ষণ পর সে বলল, কাউকে ভালোবাসেন? সেকেন্ডের ব্যবধানে উত্তর দিল মেহেদি। হ্যাঁ, তোমাকেই। সে কথাটা বলল ঠিকই, কিন্তু কেন জানি তার মনে হচ্ছে আহি বাচ্চা একটা মেয়ে, তার সাথে দুষ্টুমি করতে কথাটা বলেছে। আহি একটু হেসে বলল, আমাকে না, তারিনকে। এত কনফিডেন্সের সাথে আহির বলা কথা শুনে মেহেদি উচ্চ কণ্ঠে হাসল। পাবলিক প্লেস মাথায় আসতেই হাসির শব্দ কমালো, বলল, সত্যি? তোমাকে কে বললো ম্যাডাম? আমি বুঝি ভাইয়া। অভিজ্ঞদের ন্যায় বলল আহি। মেহেদি বলল, কিভাবে বুঝলে তুমি? কখন একটু ভালো করে কথা বলতে দেখেছো তোমার বান্ধবীর সাথে? দেখিনি বলেই বলছি ভাইয়া। বলে সে একটু থেমে আবারও বলল, আমরা যার সাথে হেসে হেসে আন্তরিকভাবে কথা বলি তাকেই মূলত আমরা ভালোবাসি না। আমরা তাকেই ভালোবাসি যাকে দেখলেই ঝগড়া করতে মন চায়, খোঁচা মেরে কথা বলতে ইচ্ছে করে, আপনি নিজের মধ্যে এক প্রকার দাম্ভিকতা চলে আসে। আমরা তার সামনে কেন এমনটা করি জানেন? কারণ আমরা তার সামনে আমাদের পার্সোনালিটি স্ট্রং দেখাতে চাই। সেই হিসেবে দেখুন, আপনি সবসময় আমার সাথে হেসে খেলে কথা বলেন, আর তারিনের সাথে কেমন কথা বলেন বলুন? কেমন কথা বলেন? সুযোগ পান বা না পান, ফালতু রিজন খুঁজেও মেয়েটাকে কথা শোনান আপনি। কথাগুলো বলার সময় মেহেদির কাছে আহিকে একেবারের জন্য বাচ্চা মনে হয়নি। একদম বড়দের মতো করে কথাগুলো বলেছে সে। এত সিরিয়াস গলায় প্রথমবারের মতো আহিকে কথাগুলো বলতে শুনল মেহেদি। এমনভাবে বলল যেন এই বিষয়ে খুব অভিজ্ঞ। মেহেদি উল্টে প্রশ্ন করল, সবার ক্ষেত্রেই এক, অন্যদের ক্ষেত্রে তো আলাদা হতেই পারে। এক না, তবে এটা আমার রিসার্চ করে বের করা ভাইয়া। আপনার ক্ষেত্রে এটাই, তুর্য ভাইয়ের ক্ষেত্রেও এটাই। ত্রুজ ভাইয়ের ক্ষেত্রে মানে? আচ্ছা, আপনাকে একটা সিক্রেট বলি। আপনার কি মনে হয় তুর্য ভাই ভালোবাসেন আমায়? আবারও হেসে উঠল মেহেদি, বলল, পাগল তুমি, জীবনেও না। আহি ঠোঁট প্রসারিত করেই বলল, বাসেন, খুব ভালোবাসেন। ওনার ভালোবাসার জটলা খুলতেই আমার এত শত অভিজ্ঞতা। উনি আমাকে ভালোবাসেন, এটুকু শিওর থাকেন। এখন বলুন, আপনি যতদিন তুর্য ভাইকে দেখেছেন, কখনো দেখেছেন আমার সাথে সুন্দর করে কথা বলতে? দেখেননি তো। তিনি এখনও সুন্দর করে কথা বলেন না আমার সাথে, কিন্তু ভালোবাসেন। আমি এটাও জানি তিনি কোনোদিনও আমায় ভালোবাসিও বলবেন না। আচ্ছা মানলাম ত্রুজ ভাইয়া তোমাকে ভালোবাসে, কিন্তু না বলে কোনোদিন ভালোবাসা হয়? এটা আবার কেমন ভালোবাসা? হয়, ভালোবাসা মনের ভেতরকার ব্যাপার স্যাপার। শুধু মুখে বলে বেড়ালেই ভালোবাসা হয়ে যায় না, আর মুখে না বলেও ভালোবাসা যায়। কেউ বাইরে ভালোবাসি ভালোবাসি বলে লাফিয়ে বেড়ায়, তো আবার কেউ ভেতরে ভেতরে যত্ন করে ভালোবাসে, মুখে প্রকাশ করে না, হয়তো করতে পারে না। বেশ অনেকক্ষণ ধরে অনেক কথা বলল আহি মেহেদিকে। তারপর যখন ভাবলো সে এই সকল কথা বলে ফেলেছে, প্রচণ্ড পরিমাণে অবাক হলো। সে সত্যি এগুলো বলেছে? কিভাবে বলল? যখন কথাগুলো বলছিল নিজের মধ্যে ছিল না সে, কল্পনাতে তুর্যের সুপ্ত ভালোবাসা দেখছিল। এই যে কত সহজে বলে দিল না বলেও ভালোবাসা যায়। কিন্তু সে তো খুব করে চায় তুর্য ভাই তাকে ভালোবাসি বলুক, সারাক্ষণ কানের কাছে বলুক, ভালোবাসি আহি, ভালোবাসি তোকে, অনেক ভালোবাসি। কথাবার্তা শেষে যখন আহি আর মেহেদি বের হলো, ঠিক তখনই আহির
চোখে গেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্ল্যাক মার্সিডিজের দিকে। তার ভেতরে বসে থাকা গাড়িটির মালিক কাঁচ নামিয়ে রক্তিম চোখজোড়া দিয়ে তাকিয়ে আছে। দূর থেকে তার ধারালো চোয়ালখানা স্পষ্ট শক্ত করে রেখেছে সেটা। আহি দুর্যের এমন রূপ দেখে কিছুটা ভয় পেল। সে গাড়ির দিকে এগিয়ে যাওয়া ধরতেই দুর্য শক্ত হাতে স্টিয়ারিং চেপে ধরে সায় সায় করে চলে গেল। তখন আহির বলা কথাগুলো মেহেদির মনে তেমন কোনো প্রভাব ফেলেনি। শুধু এইটুকু বুঝেছে আহির চিন্তা মাথা থেকে পুরোটা ঝেড়ে ফেলতে হবে। আহির মতো বাচ্চা সুলভ মেয়েটাও কি সুন্দরভাবে ভালোবাসার সংজ্ঞা বুঝিয়ে দিল। সত্যিকারের ভালোবাসায় না পড়লে এভাবে বলা সম্ভব নয়। এদিকে সেদিনের পর থেকে তারিন আর কোচিংয়ে আসেনি। মেহেদি খুব করে চেয়েছিল একবার সরি বলতে, কিন্তু সে সুযোগটাও পায়নি। যতবার কল করেছে মোবাইল বন্ধ পেয়েছে। খুব অপরাধ বোধে ভুগেছে সে। তার সামান্য একটা কথায় মেয়েটার কত বড় ক্ষতি হয়ে যাবে বুঝতে পারেনি। ওর পরিবার আবারও পড়ালেখায় বন্ধ করে দেয়নি তো, নাকি বিয়ে হয়ে গেল? ভিতরে ভিতরে অনুশোচনায় ভুগছে মেহেদি। এর মধ্যেই নাজমা বেগম কল করলেন। অনেকক্ষণ ধরে কথা হলো। মেহেদির ভিতরের উদাসীন ভাব দেখে নাজমা বেগম বললেন, কি হয়েছে তোমার? মায়ের সাথে বরাবরই মন খোলা, সবটা খুলে বলল মেহেদি। নাজমা বেগম একটু ভেবে বললেন, কাজটা ঠিক করনি, তবে এতটা অনুশোচনা করারও কিচ্ছু হয়নি। কি বলছো মা? আমার কারণে মেয়েটার পড়ালেখাই বন্ধ না হয়ে যায়? হলে হোক, তোমার এত চিন্তা করে কি লাভ? লাভ লসের হিসাব আসছে কোথা থেকে? আচ্ছা রাখো তুমি, কে যেন কল দিচ্ছে। বলেই কল কাটলো মেহেদি। আননোন নাম্বারটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা সালাম আসলো। সে সালামের উত্তর দিয়েই বলল, কে? তারিনা? জি, আপনার নগদে ব্যাসের টাকা পাঠিয়েছি, একটু দেখে বলুন গিয়েছে কিনা। দেখলো না মেহেদি। সে বলল, টাকা বেচে এসে দিতে। আর গত দুদিন আসো না কেন? আমি আর আসবো না, টাকা গিয়েছে কিনা বলুন। খানিকটা রুডলি কথাটা বলল তারিন। এভাবে বিহেভ করছো কেন? তোমার বাবা মায়ের কাছে ফোনটা দাও, আমি কথা বলছি। তারিন একটা তাচ্ছিলেন হাসি দিয়ে বলল, কি বললেন ওদের? সেদিন তো বয়ফ্রেন্ড বলেছেন, আজ বিয়ে হয়ে গেছে সেটা বলবেন? তোমার মনে হচ্ছে না তুমি আমার সাথে বেয়াদবি করছো? দুদিন গলার স্বর পাল্টে ফেলেছো। কি মনে করেছো আমি তোমাকে পছন্দ করি, তাই সেদিন ওই কথাটা বলেছি? শোনো মেয়ে। কথা সম্পূর্ণ করতে দিল না তারিন। সে একই কণ্ঠে ফের বলল, গলার স্বর 2 দিনে পাল্টায়নি, পড়াতেন আমাকে, তাই আগে ভদ্রতা দেখিয়েছি। এখন আমি আপনার স্টুডেন্ট নই, সুতরাং আপনার দেমাগ দেখার প্রশ্নই আসছে না। আর আপনি আমাকে পছন্দ কি করবেন, যার পিছনে পড়ে আছেন? থেমে গেল সে। তারপর একটা তাচ্ছিলের সাথে মুখ বাঁকালো। মেহেদি বলল, হ্যাঁ বলো, মাঝপথে থামলে কেন? আপনার সাথে এত কথা বলার কোনো রুচি আমার নেই, টাকা গিয়েছে কিনা বলুন। এই মেয়ে, তুমি আমাকে 4000 টাকার গরম দেখাও? আমার স্টেটাস সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? আর কি একটা কথা বলেছি সেজন্য তুমি আমার সাথে এভাবে বিহেভ করছো? তুমি বেয়াদব সেটা আগেই বুঝেছিলাম, কিন্তু এত বড় বেয়াদব এটা জানতাম না। আমও ঠিকই বলেছিলেন, একদম বিনা কারণে আমি অপরাধ বোধ ভুগেছি। একদম ঠিক করেছি তোমার সাথে। তোমার মেহেদির মুখের ওপরে কল কাটলো তারিন। এতে সে আরও রেগে গেল। মোবাইল ফ্লোরে আছাড় মারল। সাথে সাথে ডিসপ্লে ভেঙে চৌচির হয়ে গেল। বদ্ধ ঘরে চিৎকার করে উঠল, কত বড় স্পর্ধা ওই মেয়ের! ওর সাহস কি করে হয় আমার সাথে এমন বিহেভ করার? তোর দিমাগ যদি না ভেঙেছি তাহলে আমার নামও মেহেন্দি নয়। আহি 1000বার গলা উঁচিয়ে ডাকার পরেও তুর্য না গাড়ি থামিয়েছে না স্পিড কমিয়েছে। গাড়ির পিছু ছুটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় আহি। ফলস্বরূপ 2 হাঁটু আর বাম হাতের কনুইতে হালকা আঘাত পেয়েছে। চামড়া উঠে গিয়েছে। এমনি সময় হলে ওইটুকু আঘাতেই মেয়েটা কান্নাকাটি করে একাকার করে ফেলত, কিন্তু আজ সেরকম কিছুই করেনি। শুধু 2 চোখে ক্ষতটা একটু দেখেছে, এই যা। তার পিছু পিছু যে আরেক জোড়া পা সমান তালে ছুটে চলেছে, বারবার উচ্চকণ্ঠে ডেকে থামতে বলছে, সেটা তার মস্তিষ্ক ক্যাচ করতে পারেনি। শুধু দুর্যের শক্ত চোয়াল, রক্তিম অক্ষিপট আর রাগে ফুলে ওঠা কপালের কালচে নীলাভ রঙের রগ মিশ্রিত
ক্রোধান্বিত মুখশ্রী ভেসে উঠেছিল। মেহেদি এগিয়ে দেবে বলে জোর করলেও সে হ্যাঁ বা না কিছু বলেনি। তারপর কিভাবে বাড়িতে ফিরেছে সে নিজেও জানে না। পার্সটাও বোধহয় রাস্তায় ফেলে দিয়েছিল। রিক্সা থেকে নামার পর টাকা দিতে গিয়ে দেখে পার্স নেই। ফোনের ব্যাক পকেটের নিচে 10 টাকা ছিল, সেটাই দিয়েছে। কম ভাড়া দেওয়ায় রিক্সাওয়ালা নানান কথা বলেছে, সে কিছুই কানে তোলেনি। তাড়াতাড়ি বাড়ি ফিরেছে যেন তুর্যের সাথে একটু কথা বলতে পারে, কিন্তু সেটাও পারেনি। সে নাকি এসেই রুমের দরজা লক করে দিয়েছে। যে তাহির সাথে আজ পর্যন্ত ধমক তো দূরে থাক, একটু উচ্চকণ্ঠে কথা বলেনি, সেই তাহিকে বিনা কারণেই বকেছে। তুর্য বাড়ি ফিরে রুমে যাওয়ার সময় তাহি শুধু জিজ্ঞেস করেছিল, রেগে আছো কেন ভাইয়া? তাকে এইসব কথা শবনম জানিয়েছে। আহি বাড়িতে ফিরে কয়েকবার করে তুর্যের রুমে বদ্ধ দরজার কাছ থেকে ফিরে এসেছে। তাহিকে বকেছে বলে পারভিন বেগমও রেগে আর ডাকতে যায়নি। সেসব এখন বাদ যাক, সে এখন আবারও এসেছে। কখন থেকে রুমের দরজা ধাক্কাচ্ছে আর ডাকছে, তবু তুর্য দরজাই খুলছে না। অন্য সময় হলে 2 বারের বেশি সে এইসব ধাক্কাধাক্কি করতো না। গত 5 ঘন্টা যাবৎ দরজা খুলছে না তুর্য। সে ঘুমালেও 1 থেকে 1.5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা ধরে কী করছে? আবারও ব্যর্থ হলো আহি। এবারেও কোনো প্রকার সাড়া দিল না তুর্য। সে টলমলো চোখে পুনরায় নিজের রুমে গিয়ে বসল। কিছুক্ষণের মধ্যে শবনম এলো। চোখ মুখ ফুলিয়ে রাখা আহিকে দেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আহি? তুমি কি কান্না করছো? এপাশ ওপাশ মাথা নাড়ালো আহি আর মুখে বলল, না, কি হয়েছে বলো আমাকে, আমি কাউকে বলবো না, প্রমিস। আমার কিছু হয়নি শবনম। ও আচ্ছা, বলতে চাও না? ওকে, থাক। তোমরা সবাই কেন এমন করছো বলো তো? সবাই মানে আর কে? শবনম, তুমি একটু তুর্য ভাইকে দরজা খুলতে বলবে, উনি তোমার কথা শুনবেন। তোমাকে বললাম না ভাইয়া রেগে আছেন, তাহিকে বকেছে। এখন আমি গেলে যদি কিছু বলেন? বলবেন না প্লিজ, দরজা একটু নক করো না। বকলে বলবো আমিই তোমায় জোর করেছি। আহি ছোট হয়ে যাওয়ায় মুখের দিকে তাকিয়ে আর না করতে পারল না শবনম। দুজনে মিলে ফের দরজার কাছে গেল। প্রথমে শবনম অনেকবার নক করলো, তবে কোনো সাড়া শব্দ এলো না। তারপর সে আহির মুখের দিকে একবার তাকিয়ে একটু ভীতু কণ্ঠে বলল, ভাইয়া আমি শবনম, একটু দরজা খুলেন। এবারে কোনো শব্দ না আসলেও মিনিট 2 পর দরজা খোলার শব্দ হলো। বলো। দরজাটা সামান্য ফাঁকা করে কথাটা বলতে গিয়ে আর সম্পূর্ণ করতে পারলো না তুর্য। আহিকে দেখে থেমে গেল। দরজার গোড়া থেকে সরে ভিতরের দিকে এগিয়ে গেল। আহিও পিছু পিছু তার ভিতরে প্রবেশ করলো। ভাঙা গলায় বলল, তুর্য ভাই, আপনি ওভাবে চলে এলেন কেন? কি হয়েছে? আমি কি কিছু করেছি? কোনো কথাই বলল না তুর্য। আহি ফের বলল, কথা কেন বলছেন না তুর্য ভাই? কান্না পাচ্ছে আমার, বলুন না কি হয়েছে, কি করেছি আমি? কিছু হয়নি। তোকে জাস্ট টলারেট করতে পারছি না আহি। আহি চোখের সামনে থেকে যা প্লিজ। একটু থেমেই উত্তর এলো, কি করেছি আমি? ভেজা গলায় বলল আহি। একদম নাকা কান্না কাঁদবি না। দাঁত পিষে কথাটা বলতে বলতে আহির দিকে 2 ধাপ এগিয়ে গেল তুর্য। তারপর আবারও নিজেকে সামলে নিল। 2 হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল। আগে বলুন কি করেছি? এভাবে কেন কথা বলছেন আপনি? এক কথা বারবার রিপিট করতে পারবো না আমি। ইরিটেট না করে যা। বলুন না কি করেছি। আহির মুখে ফের একই কথা। আর নিজেকে শান্ত রাখতে পারল না তুর্য। শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরল মেয়েটাকে। হুঙ্কার দিয়ে বলল, কিচ্ছু করিস না তুই। তোকে আর আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু না। তোর যা খুশি করবি, যার সাথে খুশি তার সাথে ঘুরে বেড়াবি, কিচ্ছু যা আসে না আমার, কিচ্ছু না। তুর্যের এমন রূপে ভয়ে জড়সড় হয়ে গেল আহি। কাঁপতে কাঁপতে বলল, একটা ইম্পর্টেন্ট কাজ ছিল তাই মেহেদি ভাই। আর একটা কথা বলবি না তুই। তোর কি করবো আমি নিজেও জানি না। তোকে আমি ব্যাচে যেতে নিষেধ করেছি? বল, নিষেধ করিনি? তাহলে কেন গিয়েছিস? আমি ব্যাচে যাইনি। ব্যাচে যাসনি, তোরা ডেটে গিয়েছিলে? আহির কান ঝাঁকিয়ে গলার জোর দ্বিগুণ করে বলল তুর্য। আপনি ভুল ভাবছেন, আমার কথাটা তো শুনুন। Just shut your fucking mouth. বাক্য অসম্পূর্ণ রেখে তুর্য ফের বজ্রকণ্ঠে বলল, সব কথা তোকে কিলে খাইয়ে দিতে হবে, বুঝিস না তুই? তাকে বলছো না বলছো অ্যাক্টিং করিস। যথেষ্ট বড় হয়েছিস, আর এত ছেলে মানুষের নাটক করিস না। আমি কথা সম্পূর্ণ করতে পারল না মেয়েটা। তুর্য সজোরে ওর 2 চোয়াল শক্ত করে চেপে ধরেছে। এতক্ষণে অক্ষে কোটরে আটকে রাখা অশ্রুকণা গাল বেয়ে পড়তে আরম্ভ করলো তার। মুখে যন্ত্রণার ছাপ ফুটে উঠলেও তুর্য চোয়াল ছাড়ার প্রয়োজন মনে করলো না। এক পর্যায়ের আগে থরথর করে কাঁপতে কাঁপতে আহির চোয়াল থেকে হাত সরালো সে। হাতটা সরিয়েই তার মাথার থেকে কয়েক ইঞ্চি
উঁচুতে দেয়ালে এলোপাথারি ঘুষি দিতে আরম্ভ করলো, সম্পূর্ণটা নিজের ক্রোধ নিয়ন্ত্রণের তাগিদে। আহি 2 হাতে মুখ চেপে ধরে কান্না করতে করতে দেয়ালে ঘেঁষে হাঁটু মুড়ে বসে পড়ল। এতেও তুর্যের মনের কোনো পরিবর্তন ঘটল না। সে পুনরায় গর্জে উঠল, নাটক করিস আমার সাথে? ফাকিং ট্রাইং অফ কর। আহি এতক্ষণ ধরে নিজেকে এক্সপ্লেইন করার চেষ্টা করলেও এখন আর করতে মনে চাইল না। কেন করবে সে? তুর্য কি জানে না সে তাকে ভালোবাসে? তাহলে কেন এত সন্দেহ? নিজে তো কখনোই মুখে কিছু বলবে না, অথচ শাসনের বেলায় আগে থাকবে কেন? যেদিন ভালোবাসি বলতে পারবে সেদিন সেও তুর্যের করা সব শাসন মেনে নিবে। মুখ থেকে হাত নামালো আহি, কান্না মিশ্রিত গলায় ফোপাতে ফোপাতে চেঁচিয়ে উঠে বলল, এখন থেকে প্রতিদিন মেহেদি ভাইয়ের সাথে আমি দেখা করব, সকাল বিকাল ডেটে যাব। আপনার যা করার করুন। ভালোবাসেন না তাহলে এত জেলাসি কেন আপনার? আহির মুখে এমন কথা মোটেও সহ্য হলো না তুর্যের। সে হাঁটু গেড়ে বসে পড়ল ক্রন্দনরত মেয়েটির সামনে। 2 আঙুলের থুতনি চেপে ধরে নিজের মুখ বরাবর করলো, তাতে দাঁত পিষে হিসিয়ে বলল, ভালোবাসি আর না বাসি, ইউ আর মাইন, অনলি মাইন। গট ইট? মাথায় ঢুকেছে তোর? সামান্য সময় নীরবতা। তুর্য জ্বলন্ত চোখে এখনো আহির পানে তাকিয়ে, তারপর ফের বলল, বললি না আপনারা যা করার করুন। ওকে। বলে আর এক মুহূর্ত দেরি করলো না সে। আহির চুলের মাঝে এক হাত গলিয়ে দিয়ে আচমকা ঠোঁট আঁকড়ে ধরল, যেখানে কোনো নরম স্পর্শ ছিল না, শুধু গোটা কয়েক ক্ষুদ্র ক্ষুদ্র কামড়। আহি সবটা বুঝে উঠতে উঠতে কয়েক সেকেন্ডের ব্যবধানে ঠোঁট ছেড়ে ছেড়ে উঠে দাঁড়ালো। বাম হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে গেল। আর আহি পাথর হয়ে সেখানেই বসে আছে, পুরো শরীর জমে গিয়েছে। তুর্য এটা কী করলো? সত্যি করলো? মস্তিষ্ক সাড়া দিতেই এক বুক অভিমান দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। নাবিল কিচেনে ঠুকুর ঠুকুর করছে। বাড়িতে আজ কেউ নেই, তার মা নিজের বোন বাড়ি গিয়েছে। যাওয়ার আগে যদিও নানান প্রকারের ভুনা আর 2 প্রকারের মাংস রান্না করে রেখে গিয়েছেন, কিন্তু তার এসব ভারী খাবার খাওয়ার কোনো রুচি নেই। সাদাশীতে কিছু খেতে মন চাইছে, তাই কিচেনে ঢুকেছে, অথচ সে রান্নার রও জানে না। কিছুক্ষণ ইউটিউব ঘাটলো, কিন্তু এতে ওদের সাধারণ তরকারিও অসাধারণ করে রান্না করা, যত সব বাটাবাটি কারবার। অগত্যা পিঙ্কির নম্বরে কল দিল। অসময়ে নাবিলের কল দেখে অবাক হলো পিঙ্কি। রিসিভ করতেই রান্নার অ্যাপ্রন পরিহিত নাবিলকে দেখে দৃষ্টি কুঞ্চিত করল সে। নাবিল বলল, লাউ দিয়ে শৈল মাছ কেমনে রান্না করতাম বাড়া? কেন তুই রান্না করবি কেন? খাইতে মন চায় না। গোশ খাইতে মন চায় না তো কি খাইতে মন চায়? নাবিলকে ব্যঙ্গ করে বলল পিঙ্কি। তোর খাইতে মন চায়? নির্লজ্জ, রেসিপি শোন এখন। ক। পিঙ্কির ডিরেকশন অনুযায়ী নাবিল রান্না করতে আরম্ভ করলো। এক রান্না করতে গিয়ে না হলে 100 বার শুধু ঝোল টেস্ট করে দেখেছে। রান্না শেষ করে কিচেন থেকে বেরোতে কলিং বেল বেজে উঠল। দরজা খুলে তুর্যকে দেখে অবাক হলো নাবিল। এভাবে হঠাৎ করে না জানিয়ে তুর্য কখনো আসে না। কোনো রকমে বলা কওয়া ছাড়া কেন আসলো? কোনো বিপদ হয়নি তো? নাবিল উদ্বিগ্ন গলায় বলল। কি হয়েছে? কোনো উত্তর করলো না তুর্য। নাবিলকে ঠেলে সামনে থেকে সরিয়ে ভেতরে ঢুকে পড়ল। তারপর সোজা নাবিলের রুমে গেল, বাইকের চাবিটা বিছানার উপর ছুঁড়ে ফেলল। নাবিলও ব্যস্ত পায়ে তুর্যের পিছু ধরল, ফের উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে কস না কেন বাড়া? আন্টি কোথায়? বাড়িতে নেই, তোরই বেশ কেন টি শার্ট ট্রাউজার পইরাই চলে আইসস। উইদাউট ড্রেস আপে তো আসেনি। তুর্যের বাঁকা কথায় কান্না দিয়ে নাবিল বলল, দুপুরে খাইছস কিছু? দেখা তো মনে হয় না। সিগারেট আছে না? দে। না। সবাই নাটক মানুষ আমার সাথে, তোর কাছে সিগারেট নেই? চেঁচিয়ে উঠল তুর্য। নাবিল 2 হাত মাথায় রেখে ভীতু গলায় বলল, আল্লাহর কসম নাই, আমি সিগারেট খাওয়া সাইরা দিছি বাড়া। পিঙ্কি পছন্দ করে না। কিনে আন। চোখ বন্ধ করে শান্ত কণ্ঠে বলল তুর্য। তুই কিন্না আনস নাই কেন? নাবিল, তোদের ইচ্ছে পূর্ণ হয়েছে, আমি আজ কন্ট্রোল হারিয়েছি। কিছুক্ষণ পর উদাসীন হয়ে বলল তুর্য। তুর্যের অসহায় কণ্ঠ শুনে তার পাশে বসলো নাবিল। আবারও উদ্বিগ্ন গলায় বলল, সবটা খুইল্লা ক ভাই, কি হয়েছে তোর? কতবার করে বলেছি ও রাস্কেলের সাথে কোনো যোগাযোগ রাখবি না, ব্যাচে যাবি না। বিশ্বাস কর, ওকে মেয়েদের সাথে দেখলে আমার কি হয়ে যায় বুঝি না। মনে হয় মস্তিষ্কে রক্তকরণ হচ্ছে। আহিকে ওই ছেলের সাথে দেখলে আমি নিজের রকে সামলাতে পারি না। বাট ও আমার দিকটা বলছে না। ও জানে ওই ছেলেটা ওকে লাইক করে, তাহলে
কেন তো মেলামেশা? বলতে বলতে মাথার চুল দু হাতে টেনে ধরল তুর্য। বুঝলাম। তা তুই কি করছস? মানে কি কন্ট্রোল হারাইছস? ওই পোলারে কিছু কইছস নাকি মারধর করছস? আগে কয়েকবার ওয়ার্ন করেছে ওকে, এবার লাস্ট ওয়ার্নিং দেব। এরপরেও যদি আবার এরকম দেখি, আই সোয়ার আই উইল কিল হিম। তখন তুর্যের রুম থেকে ফিরে শুয়েই থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল আহি, যার ফলস্বরূপ দুপুরে আর খাওয়া হয়নি। উঠতে উঠতে মাগরিবের জের ওয়াক্ত হয়ে গিয়েছে। ক্ষুধা লাগলেও তখন আর খেতে যায়নি, একেবারে দুপুরে আর রাতের খাবার একসঙ্গে খাবে ভেবে। এশার নামাজ সেরে বাড়ির গিন্নিরাও রাতের খাবার তৈরিতে লেগে পড়েছেন। দুপুরের অনেক খাবারই আছে, সাথে হালকা পাতলা করে কিছু রান্না করলেই হবে। এই জন্য দেরি দেরি করে কিচেনে আসা। তাছাড়া আজ দুপুরে আসিফ চৌধুরী, তুর্য আর আহি কেউই খায়নি, যে কারণে আরও বেশি খাবার থেকে গিয়েছে। এমনকি তুর্য সেই দুপুরে বাড়ি থেকে বেরিয়েছে আর ফেরেনি। কল করলে জানিয়েছে রাতে ফিরবে। আহি ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছে আর গিন্নিরা রান্না করছেন। তার আবার একা একা খেতে ভালো লাগে না, তাই প্লেট নিয়ে উঠে সেও মা চাচিদের কাছে চলে গেল। একটা মোড়া পেতে বসে খেতে লাগলো। চুপচাপ খেতে খেতে হঠাৎ মুখে বিরক্তিসূচক শব্দ করে বলল, কত মরিচ দিয়েছেন বড় মা, গাল জ্বলছে। মারফা বেগম বললেন, তাহির ঝাল লাগলো না? আর তোর লাগছে? এখন লাগলে আমি কি করব আম্মু? পারভিন বেগম বললেন, আরে দাঁড়া দাঁড়া, ঠোঁট কেটেছিস কিভাবে মা? বলতে গিয়ে নিজেকে শুধরে নিল আহি। কথা ঘুরিয়ে বলল, চুল লেগে কেটে গেছে। ঠোঁট ফেটে যাওয়ার কারণেই তাহলে জ্বলছে। ঠুল লেগেছে, কপাল ফাটাবি। ঠোঁট ফাটালি কিভাবে? লতা বেগম বললেন, কিভাবে লেগে কেটে গেছে? অত জেরা করো না তো বুবু। আহি তুই খা। রাত 9টা নাগাদ বাড়ি ফিরেছে তুর্য। এসেই আগে শাওয়ার নিয়েছে, তারপর কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে রুমে ফিরেছে। রাতে খাবার টেবিলে আহিকে দেখতে পায়নি। বাড়িতে ফিরে গলার কোনো আওয়াজও পায়নি। রোজ রাত 9টায় মা চাচিদের সাথে মিলে সিরিয়াল দেখবে, কিন্তু আজ ড্রয়িং রুমে ছিল না। ওর সাথে না হয় পরে কথা বলে নেবে, কিন্তু দুপুরে তাহিকে বকেছে। মাথায় আসতেই চোখ বন্ধ করলো। নিজের ওপর বিরক্ত হলো। বোনের রুমে গিয়ে দেখলো ঘুমিয়ে আছে সে। কপালে শব্দ করে একটা চুমু খেলো, তারপর সারা মুখে হাত বুলিয়ে বলল, সরি আপি। ঘুমিয়ে গেছে, ডাকিস না, তুই আমার সাথে আয়। পেছন থেকে বলে উঠলেন পারভিন বেগম। মায়ের কথার বিপরীতে তুর্য বলল, আসছে। তাহি কখন ঘুমিয়েছে? সন্ধ্যায়। না খেয়ে? খেয়েছে। আহি কোথাও গিয়েছে? না। কেন? কোথাও যাবে কেন? তাহলে ডিনার করলো না কেন? এসার সময় খেয়েছে। এখন ঘুমিয়ে গিয়েছে? আসার সময় তো রুমের লাইট জ্বালানো দেখলাম। কেন, আবার কি হয়েছে? নাথিং। বলেই বেরিয়ে গেল তুর্য। তারপর সোজা আহির রুমে গেল। কোনো রকম নক না করে রুমে প্রবেশ করলো। সে চুলে বিনুনি করছে। তুর্যকে দেখে দুপুরে করা তার কর্মকাণ্ডের কথা মাথায় এলো। আড়ষ্ঠতা জমে গেল মেয়েটা। তাছাড়া তুর্যের উপর তার কিছুটা অভিমান রয়েছে। সে পুরো বিনুনি শেষ করে কি করবে বুঝতে না পেরে বিছানা ঝাড়তে আরম্ভ করলো। তুর্য হুডির পকেট হতে গুজে আহির কর্মকাণ্ড দেখে গম্ভীর কণ্ঠে বলল, কাজকর্ম শেষ হলে স্থির হয়ে বস। পরিষ্কার বিছানা আরও 5 মিনিট ধরে ঝাড়াঝাড়ি করে খাটে পা ঝুলিয়ে বসলো আহি। তুর্য স্টাডি চেয়ার টেনে এনে ওর মুখোমুখি বসলো। পকেট থেকে হাত বের করে 2 হাত একত্রিত করে মুষ্টিবদ্ধ করলো। তারপর 2 পায়ের মাঝখানে থাকা ফাঁকা জায়গায় রাখলো। শক্ত গলায় বলল, লাস্ট বারের মতো সাবধান করছে, ওই বাস্টার্ডের সাথে আর কখনো যেন তোকে না দেখি। জাস্ট একবার দেখলে তোর কি হাল করবে ভাবতেও পারছিস না। চুপচাপ মাথা নিচু করে বসে থাকলো আহি। তুর্য নিশ্চুপ। কিছুক্ষণ পর গলার স্বর পরিবর্তন করলো সে। বলল, মুখ ফুলে থাকার মতো কোনো রিজন দেখছি না। আহি তো রেগে নেই। তুর্য দুপুরে ওভাবে বলায় একটু অভিমান হয়েছে বটে, কিন্তু এখন তো লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না। তুর্য ওকে ভালো করে পরখ করলো। 2 গাল আর নাকের ডগা রক্তিম হয়ে আছে। সে ফের বলল, তোকে ওয়ার্ন করছি আমি, ব্লাশ করার মতো কিছু বলি না বা করিনি। আর দেখা করব না আমি, আপনি যান। এতক্ষণে মুখ থেকে কথা বের হলো আহির। মেয়েটার এমন বিহেভ করার কারণ বুঝে বাঁকা হাসলো তুর্য। বলল, দুপুরের এমন কিছু ঘটেনি যার জন্য মুখ তুলে আমার দিকে তাকানো যাবে না। জাস্ট প্রুফ দিয়েছে। আই থিঙ্ক ভালোবাসি, এখানে সবটা ক্লিয়ার। বলে উঠে গেল তুর্য। সে দরজার কাছে যেতেই আহি বিড়বিড় করে উঠল,
কামড়াকামড়ি করে ভালোবাসার প্রমাণ দিতে এসেছে। ওরে আমার ভালোবাসাওয়ালা। কথাটা স্পষ্ট শুনতে পেল তুর্য। ঘাড় ঘুরিয়ে পিছু ফেলল। তুর্যকে থেমে যেতে দেখে চোখ বড় বড় করে ফেলল আহি। তুর্য সেই দিকে ধ্যান না দিয়ে সে ভ্রু কুচকে বলল, তুই কি চাইছিস? কামড়ে ছাড়া প্রুফ দেই? চাই এখনও নিতে পারিস। চাস? এমন কোনো দিন চৌধুরী বাড়িতে খুঁজে পাওয়া যাবে না যেদিন আহির সাথে শান্ত প্রান্তে ঝগড়া মারামারি হয়নি। ভর দুপুরে মানুষ কী করে? দুপুরের খাবারটা খেয়ে একটা শান্তির ঘুম দেয়। কিন্তু চৌধুরী বাড়ির এই চার বিচ্ছু সেটা করবে না। এখন আবার তাদের সাথে শবনমও যোগ দিয়েছে। তবে সেটা নিজের ইচ্ছায় নয়, আহির জোর জবরদস্তির ঠেলায় পড়ে। বাড়ির এই বিচ্ছুদের রুটিনে দিনে ঘুম বলে কিছু নেই। ঘুমানোর জন্য তো রাত আছে, তাহলে দিনে কেন ঘুমোবে? নিজেরা তো ঘুমোবে না, এদিকে যারা ঘুমোবে তাদেরটাও নষ্ট করবে। শুধু খেলাধুলো করলে তো হয়? খেলা শুরু হতে না হতেই কাইজা ডাঙ্গা শুরু করে দিবে। এই যে এখনও চলছে, যে কোনো খেলায় একদমই প্রথমেই চোর হবে আহি, যেটা ধ্রুব সত্য। এবারেও হয়েছে। বাকিটা সবাই লুকিয়েছে, সে খুঁজেও বের করেছে। এবারে চোর হয়েছে শবনম। এখন আহি বলেছে সে আর খেলবে না। তারপর শবনমও বলল, আহি যখন খেলছে না আমিও খেলবো না। কিন্তু শান্ত প্রান্ত তাহি সেটা মানবে না। কিভাবে যেন তারা ধরে ফেলেছে এটা তাদের পূর্ব প্ল্যান। এটা সত্যিই পূর্ব প্ল্যান। আহি খেলার শুরুর আগে শবনমকে চুপি চুপি বলে রেখেছে, শোনো শবনম, যত কিছুই হয়ে যাক না কেন, চোর আমিই হব শিওর। তুমি বরং কোথায় লুকাবে আমাকে বলে রাখো, আর লুকানোর সময় দেখে রেখো কে কোথায় লুকায়। তারপর দুইজন মিলে খুঁজে বের করব। বের করে আমি বলবো খেলবো না, তারপর তুমিও বলবে আহি না খেললে আমিও খেলবো না, তারপর খেলা ডিসমিস। তার কথায় সায় জানায় শবনম। সব কিছুই নিখুঁতভাবে ঘটেছে, কিন্তু এই ধূর্ত অশান্তের বাচ্চা কিভাবে যেন ধরে ফেলেছে এইসব কাহিনী। আহি আর শবনম ওদের সাথে আর পেরে উঠতে পারল না। অগত্যা আর তর্ক না করে লুকাতেই হলো। এখন তার কাঁচা প্ল্যানের জন্যে শবনম মেয়েটাকে চোর খাটতে হচ্ছে। আহি এবার দ্বিতীয় দফায় প্ল্যান করে গিয়েছে। শবনমকে বলেছে সে এইবার এমন জায়গায় লুকাবে কেউ খুঁজেই পাবে না, আর শবনম তাকে খুঁজে না পেয়ে বলবে সে খেলবে না। হলেও তাই। আহি প্রতিবার কিচেনে না হয় ড্রয়িং রুমে লুকায়, আর সবাই গিয়ে এক চান্সেই তাকে ধরে ফেলে। এবারে সোজা তুর্যের রুমে ঢুকেছে। তুর্য ভাই বাড়িতে নেই। সে ঘ্রাণওয়ালা কম্বলের নিচে একটা ঘুম দিয়ে সন্ধ্যার আগে উঠে পড়বে। কেউ খুঁজেও পাবে না, আর তুর্য আসার আগে আগে উঠে পড়বে। কিন্তু রুমে ঢুকে অন্য কাহিনী। তুর্য উপর হয়ে কম্বলের নিচে আরামে ঘুমিয়ে আছে। তাহলে তার প্ল্যানের কি হবে? একটা প্ল্যানও সাকসেসফুল হয় না। এদিকে শবনম বেরিয়ে প্রান্তকে খুঁজেও নিয়েছে। সে বেরোলেও বিপদ, আবার আর এক ম্যাচ খেলতে হবে। কি জ্বালা! চিন্তায় পড়ে গেল আহি। থাক, তুর্য ভাই তো ঘুমিয়েই আছেন। সে পা টিপে টিপে গিয়ে একপাশের কম্বল হালকা উঁচু করে সেটার নিচে ঢুকে পড়ল। ঢুকতে কি সুন্দর একটা সুবাস! আহি দীর্ঘ করে একটা শ্বাস নিল। তুর্য ভাইয়ের গায়েও এমন সুন্দর ঘ্রাণ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তুর্য যতবারই তার একটু কাছাকাছি এসেছে সে সুন্দর মতো এই ঘ্রাণটা নিতে পারেনি। তুর্য ভাই একটু কাছে আসলেই তার দম বন্ধ হয়ে যায়। কিন্তু এখন তো তিনি ঘুমিয়ে, সুযোগে সদ্ব্যবহার করে দিলে কেমন হয়? সে পিঠ ঘেঁষে সাপের মতো মুড়িয়ে মুড়িয়ে তুর্যের কাছে ঘেঁষল। তারপর পেটানো দেহের লোকটার পিঠের ওপর ঝুঁকে শ্বাস টানতে আরম্ভ করলো, একদম প্রফেশনাল নেশাখোরদের মতো। মন ভরে ঘ্রাণ নিয়ে তারপর আবারও তুর্যের পাশে শুয়ে পড়ল। গুনগুন করে গাইতে আরম্ভ করলো, आज मंगलवार है, चूहे को बुखार है, चूहा गया डॉक्टर के पास, डॉक्टर ने लगाई छुई, चूहा बोला उई उई उई। গান শেষ না হতে হতেই পাশ থেকে ঘুমে জড়ানো মোটা কণ্ঠ ভেসে আসে, ডাক্তার এখনো কিছু করেনি। করাতে না চাইলে কমফোর্টারের নিচে থেকে ওঠ। তুর্যের ঘুম ভেঙেছে বুঝতে পেরে আহি তড়িৎ বেগে কম্বলের নিচ থেকে মাথা বের করেছে। উঠে এক দৌড় লাগাবে, কিন্তু মাথা বের করে দেখলো তুর্য এখনও সেভাবেই শুয়ে আছে। তাহলে তুর্য ভাই কি ঘুমের ঘোরে কথা বললেন? একবার পরখ করে দেখতে হয়তো। সে একটু আমতা আমতা করতে করতে বলল, তুর্য ভাই, আপনি কি ঘুমের ঘোরে কথা বলছেন? তৎক্ষণাৎ উত্তর ভেসে আসলো, এখন তো শুধু কথা বললাম, এখনো বের না হলে ঘুমের করে আরো অনেক কিছু করে ফেলবো।
ব্যাস, আর 1 সেকেন্ড দেরি করলো না আহি। কোনো রকমে কম্বলের নিচ থেকে উঠেই এক দৌড়। চোর একেবারে জায়গা 10 বারে খাটবে, সেটাও ভালো। আজরাইলে দৌড়ানি দিলেও মানুষ এত জোরে দৌড়ায় না। আহি যেতেই তুর্য উঠে বসলো, গা দুলিয়ে শব্দ করে হেসে উঠল। তারপর হাসতে হাসতে পিঠের নিচে একটা বালিশ রেখে আধা শোয়া হলো। বেচারি ওড়নাটা নেওয়ার সুযোগটাও পায়নি। অর্ধেক বিছানায় আর অর্ধেক মেঝেতে গড়াগড়ি খাওয়া ওড়নাটা টেনে ওঠালো তুর্য। সেটাকে হাতের মধ্যে প্যাঁচাতে প্যাঁচাতে গভীর থেকে গভীরতমভাবে শ্বাস টানলো। আহির থেকে 1000 গুণ বেশি মাতাল হয়ে তারপর নেশাগ্রস্তের ন্যায় চোখ বন্ধ করে খাটের হেডবোর্ডে মাথা ঠাকালো। গানের 2 লাইনকে কবিতার মতো করে বলল, মেহেদি কোম্পানি আর বাড়ি ছাড়ার পর তাদের কোম্পানিতে অনেক লস হয়েছে, তাই বাড়ি না ফিরলেও মায়ের রিকোয়েস্ট ফের কোম্পানির হাল ধরেছে। নিজের পুরনো পদে ফিরেছে, তবে সেটা সিভি জমা দিয়ে। অন্যান্য অফিসারদের মতো সেও মাস গেলে বেতন নেবে। সে তার নিজের জন্য বরাদ্দ কেবিনে বসেছিল, তারপর হুট করেই অনাকাঙ্ক্ষিত একজনের আবির্ভাব ঘটে, যার আগমন তার মোটেও কাম্য ছিল না। সে আসতেই মেহেদি সম্মানের সাথে তাকে বসতে বলে, কিন্তু সেই ব্যক্তি তার বলার অপেক্ষায় ছিল না। সে এসেই প্রশ্ন ছড়ে, হোয়াটস ইউর প্রবলেম? জি ভাই, বুঝলাম না। তোমার সমস্যা কি? আমি কি কোনো ভুল করেছি? আহির চিন্তা ছেড়ে দিতে বলেছিলাম। বলেছিলেন, কিন্তু কিন্তু কি? আহিকে আমার ভালো লাগে। আমার মাকে কথা দিয়েছি, ওকে বউ করে নিয়ে তবেই বাড়ি ফিরবো। তাহলে আর বাড়ি ফেরার দরকার নেই। বাড়িতে তো আমিই ফিরবো, একমাত্র বোন আপনার। সে যদি আমাকে পছন্দ করে তাহলে? করবে না। যদি বলি করবে? মেহেদির কথায় ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য হাসল তুর্য, যার মানে এটা কখনোই সম্ভব নয়। সে দিবা স্বপ্ন দেখেছে। মেহেদি পুনরায় বলল, আহিকে আমি ভালোবাসি। উঠে দাঁড়ালো তুর্য। দুজনের মাঝে থাকা টেবিলের ওপর সজোরে একটা ঘুষি দিয়ে মেহেদির দিকে ঝুঁকে দাঁতে দাঁত চেপে বলল, আরেকবার ভালোবাসি বলে তোর কলিজা ছিঁড়ে ফেলবো আমি। মেহেদি গা ছাড়া ভঙ্গিতে বলল, দেখুন ভাইয়া, আহি আপনার বোন হয়, আপনি এভাবে রিস্ক করতেই পারেন। আমি কিচ্ছু মনে করছি না। শি ইজ নট মাই সিস্টার, আন্ডারস্ট্যান্ড? আর একবার, জাস্ট একবার যদি তোকে ওর আশেপাশে দেখি, মাটিতে পুঁতে রেখে দেব। তুই তুকারি করছেন কেন? আচ্ছা করুন, বয়স সম্পর্কে দুভাবেই ছোটই হব। লাস্টবারের মতো বন্ড করছে। এরপর ওর সাথে তোকে দেখলে নিজের অস্তিত্ব খুঁজে পাবি না। বলেই টেবিলে একটা লাথি দিয়ে রাগে ফুসতে ফুসতে চলে যায় তুর্য। মরিচিকার পিছু আর দৌড়াবে না। গত পরশুই ঠিক করে নিয়েছে মেহেদি। তার কাছে ভালোবাসার চেয়ে প্রতিশোধ মুখ্য। তবে সেই দিন বলা আহির কথা সে পুরোপুরি মানতে পারেনি। কেন জানি মনে হচ্ছে তুর্য ওকে ভালোবাসে, সেটা আহির ভুল ধারণা। সে যাচাই করে দেখছিল। ইউটিউব থেকে নতুন এক চা বানানো শিখেছে আহি, তান্দুরি চা। তার মা চাচিরা আবার এইসব চাটা পছন্দ করেন না। আর বাবা চাচাদের মধ্যে 2 জনেরই ডায়াবেটিস, তারা চিনি ছাড়া চা খান। আরেকজন বাড়িতে নেই। শান্ত প্রান্ত আবার আহিকে বিশ্বাস পায় না। কি না কি বানিয়ে আসবে, তারপর ওয়াশরুমে যেতে যেতে জীবন শেষ হবে। আর তুর্যের কথা তো বাদই। তবু এক বুক আশা নিয়ে সে তুর্যের রুমে গিয়েছিল। তুর্য ল্যাপটপে কি যেন করছিল। সে একটা কাপ এগিয়ে দিয়ে বলেছিল, আমি বানিয়েছি। তুর্য এক পলক তাকিয়ে বলেছিল, জীবনে মিল্ক টি খেতে দেখেছিস? দুধ চা নাই, কি তান্দুরি চা বলে। কাজ করছে, যা তুই। আহি তবু হার না মেনে তুর্যের মুখের সামনে কাপ ধরে রেখেছিল। তারপর তার খচ্চর তুর্য ভাই এক ধমক দিয়ে বলে, মুখের সামনে ধরে রেখেছিস কেন স্টুপিড? ধমক খেয়ে চলে আসে আহি। কোথায় ভেবেছিল তুর্য ভাই নিজের অনুভূতি প্রকাশের পর একটু রোম্যান্টিক হবেন, ভালোভাবে মিষ্টি করে কথা বলবেন, কিন্তু সেটার হলো কই। সে যা তাই থেকে গিয়েছেন। অগত্যা সে শবনম আর তাহি চা পাটি করছে। বিকেলে সূর্য প্রায় ডুবন্ত। তারা 3 জন 3টি চেয়ার নিয়ে ছাদে এসেছে। কাপসহ নিজেদের নানান প্রকার ফটোশ্যুট করতে করতেই চা ঠান্ডা। তবে তাতে কোনো সমস্যা নেই, ছবিগুলো সুন্দর, আসলেই শান্তি। চাকে না হয় শরবত ভেবে খেয়ে নেবে। হলো তাই। 3 জনে 3 চুমুকে নিজেদের চাটা শেষ করেছে। তারপর তাহির কাপ 3টা নিয়ে চলে গিয়েছে। তার আবার টিচার আসার সময় হয়ে গিয়েছে। তারপর আহি আর শবনম আড্ডা দিতে লাগলো। কথার মাঝে কিছু একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়েছে। এমন ভাব করেই শবনম বলল, আহি, তুর্য ভাইয়া কি তাহলে তোমার উপর রেগেছিলেন? হ্যাঁ গো। কি করেছিলে? আর রাগ পড়েছে? কত করে মনে করেছি এই বিষয়টা নিয়ে তোমাকে জিজ্ঞেস করব, বারবার শুধু ভুলে গেছি। মনে হয় পড়েছে, কিন্তু
আমারও মনে হয় একটু রাগ করে থাকা উচিত ছিল, তাই না বলো? কতগুলো বকা দিল আমায়। তারপর কিছু মনে করার ভঙ্গিতে আহি ফের বলল, ভালো কথা, তুমি আমাকে বাঘের গুহায় ঢুকতে হেল্প করে চলে এলে কেন? আমি তো ভেবেছিলাম তুমিও আমার সাথে ভেতরে যাবে, না হয় ওখানেই থাকবে। আমিও ভেবেছিলাম থাকবো, কিন্তু বাবা কল করেছিল তাই চলে এসেছিলাম। আইহি, একটা কথা বলবো, তুমি মাইন্ড করবে? না, বলো। তুমি দুর্য ভাইয়াকে পছন্দ করো? আহি খানিকক্ষণ চুপ করে রইল, তারপর ছোট করে বলল, পছন্দ না, ভালোবাসি। ভাইয়া জানেন? হ্যাঁ। কিছু বলেননি তোমাকে? সূর্য ভাইও আমাকে ভালোবাসেন। দুর্য ভাইয়াও? তুমি শিওর? অবিশ্বাস্য কণ্ঠে বলল শবনম। হ্যাঁ। ওনাকে দেখে বোঝা যায় না। আচ্ছা, তাহলে তোমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করছো? শেষ কথাটা মজা করার ভঙ্গিতে বলল শবনম। আরে না না, প্রেম করছি না। সূর্য ভাই আবার প্রেম করতে পারেন নাকি? তাহলে এ আবার কেমন ভালোবাসা? ও তুমি বুঝবে না। আচ্ছা বলো তো, এরকম রসকসহীন লোককে কিভাবে খাঁটি প্রেমিক পুরুষ বানানো যায়? শোনো, প্রেমিক প্রেমিকারা কখনো রসকসীন হয় না। কেউ কাজে কর্মের প্রকাশ করে, আর কেউ নিজের মধ্যে লুকিয়ে রাখে। ভাইয়া যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকেন, উনিও অনন্য প্রেমিকের মতোই। না গো, সূর্য ভাই অমন নন। অমনি, উনি হয়তো বুঝতে দেন না। তুমি চাইলে পরীক্ষা করে দেখতে পারো। আহি ভাবুক হয়ে বলল। কিভাবে পরীক্ষা করব? শবনম একটু ভেবে বলল, এক কাজ করতে পারো, তুমি শাড়ি পরে ভাইয়ার সামনে যাবে, আর তখন দেখবে ভাইয়ার হাব পাল্টে যাবে, পাগল হয়ে যাবে। আমি এর আগেও তো শাড়ি পরে ওনার সামনে গিয়েছি, কিন্তু উনি আমাকে বকেছেন। বকেছেন? আজকে আবার পরে দেখো তো। শবনমের কথায় সায় দিল আহি। এখন শুধু কালকের অপেক্ষা। না, কালকে হবে না। প্রতি সপ্তাহের বুধবার তুর্য ভাই অনেক ব্যস্ত থাকেন। তারপর দেখা গেল বকা তো আছে, সাথে মার আরম্ভ করে দিলেন। উপরে উপরে যতই ভালো সম্পর্ক থাকুক না কেন, যৌথ পরিবারে যার আয় বেশি তার ক্ষমতাও বেশি। তবে চৌধুরী পরিবারের বিষয় আলাদা, তাদের মধ্যে এমন কোনো রেষারেষি নেই। তারিনের বাবা চাচারা দুই ভাই। তারিনের বাবা বড় আর চাচা ছোট। তারিনের চাচার মতো মোটা ইনকাম তার বাবার নেই। তবে এইসব বিষয় নিয়ে তাদের পরিবারে কোনো দিনও কোনো কথা ওঠেনি বলতে কেউ সুযোগ পায়নি। ভাইদের মধ্যে সম্পর্ক বেশ ভালো, কিন্তু ভাইদের মধ্যে সম্পর্ক যতই ভালো হোক না কেন, বউয়েরা সবসময় তাদের কান পড়া দিতেই থাকে। আর যখন তারিনের চাচার ইনকাম বেশি, চাচি এইসব কাজ একটু বেশি করবে, স্বাভাবিক। এদিকে তারিনের মাও যে ধোয়া তুলসী পাতা এমন না, তিনিও বলেন দুজনের কথাই যুক্তি আছে। তবে তাদের স্বামীরা এসব কানেই দেন না। ডান কান দিয়ে শোনেন, বাম কান দিয়ে বের করে দেন। দুই বউয়ে যে এসব করে, যত যাই হয়ে যাক, তারা কেউ কাউকে এসব কাহিনী বুঝতে দেন না। অথচ তারিনের মা ঠিকই জানেন ওর চাচি চাচার সামনে বদনাম করে। এদিকে তারিনের চাচিও জানে তারিনের মায়ের ব্যাপারে। যদিও এসব পাল্লাপাল্লি আগে থেকে ছিল না, শুরুটা হয়েছে তারিনের চাচাতো বোন তানিয়াকে দিয়ে। তানিয়া মেয়েটা সব দিক থেকে ভালো, তবে একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। এখনকার যুগে এইসব প্রেম ভালোবাসা কোনো ব্যাপার না, কিন্তু তারিনের পরিবারের কাছে এটা অনেক বড় অন্যায়। মানুষ কতই অদ্ভুত। নাটক সিনেমার ক্ষেত্রে যারা নায়ক নায়িকার ভালোবাসার বিরুদ্ধে যায়, আমরা তাদেরকে ভিলেন বলি। আর বাস্তব জীবনে যারা ভালোবাসা সম্পর্কে জড়ায়, অর্থাৎ যারা নায়ক নায়িকার রোল করে, তাদেরকেই আমরা ভিলেন ভাবি। পরিবারের বেশিরভাগ সদস্যই তাদের বিপক্ষে থাকে। তানিয়াদের ক্ষেত্রেও এমনটা হয়েছিল। তানিয়ার মা প্রথমে বিপক্ষে থাকলেও মেয়ের অবস্থা দেখে রাজি হয়ে যান। পরিবারের সবাই তানিয়াকে নানানভাবে বোঝানোর পরও যখন সে না মানে, তখন বাধ্য হয়েই সবাই রাজি হয়, তাদের বিয়ে দেয়। এখন অবশ্য বাড়ির সকলে মন থেকে মেনে নিয়েছে। বাড়ির জামাই অন্তপ্রাণ। তানিয়া আর তারিন বছর দুয়েক ছোট বড়। তানিয়ার বিয়ের দিন তার বাবা তারিনের উদ্দেশ্যে বলে, তরুণকে এসব কিছু ঘটানোর আগে বিয়ে দিয়ে দেব। তখন তারিনের মা বড় গলা করে বলে, আমার মেয়ে তোমার মেয়ের মতো হবে না, ওর উপর আমার বিশ্বাস আছে। এতে তানিয়ার মা বাবা দুজনেই কষ্ট পান। কষ্ট পাওয়ারই কথা, কিন্তু তারিনের মা কথাটা কিভাবে যেন বলে ফেলেছেন। কথাটা যে নেতিবাচকভাবে বলা হয়ে যাচ্ছে তিনি বুঝতে পারেননি। তানিয়াকেও তিনি নিজের মেয়ের মতোই ভালোবাসেন। তানিয়ার মা বাবা এসব নেতিবাচক ইতিবাচক দিক কখনো তোলেননি। মেহেদি সেদিন তারিনের কাকার সামনে নিজেকে তারিনের প্রেমিক হিসেবে পরিচয় দেওয়ার পর থেকেই ওই বিষয়টা তুলে বারবার কথা শোনানো হচ্ছে তারিনের মাকে।
যদিও এসব তখন ঘটে যখন বাড়ির দুই কর্তা বাড়িতে থাকেন না। এই বিষয়ে ধরে তারিনের মা তারিনের গায়ে হাতও পর্যন্ত তুলেছেন, ভার্সিটি যাওয়া বন্ধ করে দিয়েছেন। সবটা তারিনের চাচির ওপর জেদ দেখে তারিনের বাবা চাচারা ছেলে দেখাও শুরু করে দিয়েছেন। রোজ কোনো না কোনো সম্বন্ধ আসে, যখন তখন বিয়ে হয়ে যেতে পারে। তারিন প্রথমে বিয়ের ব্যাপারে না করলেও এখন মেনে নিয়েছে যে পড়ালেখার জন্য বিয়ে করবে না, সেই পড়ালেখায় যদি বন্ধ হয়ে যায় তাহলে কী লাভ। নিজের পরিবারের কুকথা না শুনে বিয়ের পর অন্যের কুকথা শোনা ভালো, এতে কষ্ট কিছুটা হলেও কম লাগবে। এদিকে আহিও এসব বিষয়ে কিছুই জানে না। মেহেদি কী কাহিনী করেছে সেটা আহিকে জানানোর পর আহি যেন খুশি হয়েছিল, হাসাহাসি করেছিল, অথচ ওর ভেতরের দিকটা একটুও বোঝেনি আহি। সেই কষ্টে তারিন ভেবে নিয়েছে এই সকল বিষয় সে আহিকে আর কিছুই জানাবে না। বিয়ে ঠিক হয়ে গেলে একেবারে বিয়ের দাওয়াতটাই দেবে। ভার্সিটি যায় না কেন জানতে চাইলে সে আহিকে জানিয়েছে গ্রামের বাড়িতে আছে, তাই যাওয়া হচ্ছে না। গতকালও একটা ছেলের বাড়ি থেকে দেখতে এসেছিল তারিনকে, পছন্দও করেছে। এখন ছেলে আলাদা করে তার সাথে কথা বলতে চায়। একটা ক্যাফের লোকেশন বলেছে, আজ সেখানেই যাচ্ছে সে, সাথে তার খালাতো ভাই। তারিন এসে মিনিট 5 অপেক্ষা করার পর ছেলেটা আসলো, নাম সাকিব। তারপর ওর খালাতো ভাই চলে গেল। সে আসার সময় বলেছিল তারিন সাকিবের সাথে কথা বলবে আর সে যাবে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। করলো তাই, ঘন্টা 2-এর মধ্যে ফিরে আসবে বলেছে। কিছুক্ষণ কথা বলে তারিনের মনে হলো ছেলেটা মন্দ নয়, যথেষ্ট ভদ্রসভ্য। যদিও তারিন নিজে থেকে এখনও কিছুই জিজ্ঞেস করেনি, শুধু তার প্রশ্নের উত্তর বা কথার বিপরীতে যেটুকু না বললে নয় সেটুকুই বলেছে। সাকিব মৃদু হেসে বলল, মিস তারিনা, আমার বিষয়ে আপনার কিছু জানার নেই? তারিন কি বলবে খুঁজে না পেয়ে বলল, এখন কী সব করছেন? এই তো একটা কোম্পানিতে ম্যানেজার পদে আছি। টুকিটাকি আরও নানান কথা বলতে লাগলো তারা। মেহেদিও আবারও এক ক্লায়েন্টের সাথে দেখা করতে এখানে এসেছে। তাদের ডিল ফাইনাল করে ওঠার সময় চোখ গেল তারিনদের টেবিলে। ভ্রুকুচকে চোখের সানগ্লাস খুলল। একবার ভাবলো কিছুই করবে না, তারপর সেদিন তারিনের ব্যবহারের কথা মাথায় আসতেই নিজে আর বাইরে না গিয়ে ওখান থেকে ক্লায়েন্টদের বিদায় দিয়ে তারিনদের টেবিলের কাছে গেল। ছেলেটাকে বাপ ভাই নাকি বয়ফ্রেন্ড যে হবে হোক, তার উদ্দেশ্য সিনক্রেট করা। সিনক্রেট করে চলে আসবে। অনেকটা কাছে এসে বুঝলো বাবা বা ভাই হওয়ার কোনো সুযোগ নেই, বয়ফ্রেন্ডই হবে। এ যেন মেঘ না চাইতেই চল, আজ যে কোনো উপায়ে ব্রেকআপ করিয়েই ছাড়বে। সে এসে সুন্দর করে একটা কপট হাসি দিয়ে বলল, হাই তারিনা, এখানে কি করছো তুমি? সাকিব কি বুঝলো কে জানে, উঠে দাঁড়িয়ে একটা সালাম দিল, অথচ মেহেদি উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করলো না। একবার ঘাড় ঘুরিয়ে দেখলো না পর্যন্ত, কপট অধিকার দেখিয়ে বলল, ছেলেটা কে তারিনা? সেটা জেনে আপনার কী লাভ, নিজের কাজে যান। অনেকটা রুডলি কথাটা বলল তারিন। আমার কি লাভ মানে? জীবন মরণের প্রশ্ন আমার। কপট আর্তনাদ করে বলল মেহেদি। এবার সাকিব প্রশ্ন করল। এবার কিছুটা হলেও দায়বদ্ধতা আছে তারিনের। সে বুঝল মেহেদি এখানে শুধু শুধু আসেনি, নিশ্চয়ই কোনো তালগোল পাকাবে। সে মেহেদির দিকে তাকিয়ে কড়া গলায় বলল, অন্তরে যদি সামান্যতম ইমান বলে কিছু থেকে থাকে তাহলে সত্যিটাই বলবেন। তাহলে তুমি বলো। মেরা জান, থাক আমিই বলি। আমরা দুজন দুজনের কাছে প্রতীকবৃত্তি, একে অপরকে বিয়ে করব। তারিন আশাহত হলো না। এমন লোকের কাছ থেকে এসব কিছুই আশা করেছিল সে। সাকিব মনে হয় তারিনের মুখ থেকে কিছু শুনতে চায়। তারিন বলল, মিথ্যা কেন বলছেন? তারপর সাকিবের দিকে তাকিয়ে বলল, উনি আমার কেমিস্ট্রি টিচার ছিলেন। সাকিবের মুখ দেখে মনে হলো সে তারিনের কথা মানতে পারেনি। সে ঝাঁঝালো কণ্ঠে বলল, একটা কোম্পানির মালিকের ছেলে হয়ে উনি আপনাকে কেমিস্ট্রি পড়াতেন, মিথ্যে কেন বলছেন মিস তারিনা? সাকিবের এমন ব্যবহার কেন যেন সহ্য হলো না মেহেদির। সে কড়া গলায় বলল, মিস্টার সর্দার, আপনি আসতে পারেন। সাকিবের আরও কিছু কথা শোনানোর ইচ্ছা ছিল মনে হয়, কিন্তু পারল না। সে যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির অংশীদারের কথা অমান্য করার দুঃসাহস তার নেই। চলে গেল সে। সাকিব যেতেই তারিন মাথায় হাত চেপে চেয়ারে বসে পড়ল। দুই চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। মেহেদি তার মুখোমুখি চেয়ারে বসে বলল, আরে তুমি বিয়ের জন্য এত পাগল জানতাম না তো। বিয়েটা একটু ভেঙেছি বলে এভাবে পাবলিক প্লেসে কান্না জুড়ে দিলে, আগে জানলে এমনটা মোটেও করতাম না। বলে শব্দ করে হাসলো মেহেদি। তারিন চোখের পানি মুছে স্বাভাবিক স্বরেই বলল, আপনি কি চাইছেন বলুন আমাকে। তোমার লাইফটাকে
জাস্ট হেল্প করে দিতে। শ্লেষাত্মক গলায় বলল মেহেদি। একটা বিয়ে ভেঙে দিলে আমার লাইফ হেল হয়ে যাবে? শুধু বিয়ে ভেঙে কেন, আরও কিছু ভাঙার প্রয়োজন হলে সেটাও করব। কি করেছি আমি? কেন এসব করছেন? বিশ্বাস করো, সেদিন আমি মজার ছলে তোমার বাবা না কাকার সামনে ওই কথা বলেছিলাম, কিন্তু ফোনে তুমি আমার সাথে যেই ব্যবহার করেছ তার মাসুল সারা জীবন ধরে তোমাকে শুনতেই হবে। সারা জীবন? একটা, দুইটা, তিনটা বিয়ে ভাঙলেন আপনি, তারপর কি করবেন আপনি? একে একে সবগুলো বিয়ে ভাঙবো তোমার। মেহেদির কথায় কেমন করে হাসলো তারিন। বলল, আগামী 1 মাসের মধ্যে আমার বিয়ের কার্ড পাবেন আপনি, অবশ্যই আসবেন। যদি কোনোভাবে বিষয়টা বিয়ের অনুষ্ঠান পর্যন্ত গড়িয়ে যায়, ভুল করেও আমাকে জানাতে যেও না, তাহলে শুভ কাজটা কিছুতেই সম্পূর্ণ হবে না। শুভ কাজটা অবশ্যই সম্পন্ন হবে মিস্টার মেহেদি। মেহেদির দিকে তর্জনী আঙুল উঁচিয়ে বলল তারিন। মেহেদি ওর তাক করে রাখা তর্জনী আঙুল ধরে নিচের দিকে টান দিয়ে বলল, হলেও হতে পারে, কিন্তু পাত্র চেঞ্জ হবে মাস্ট। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।